নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে এই আয়োজনে সম্পৃক্ত হন, আপনারা জানেন যে আমরা প্রতিদিন ওই দিনটির ভাবনা কিংবা সামগ্রিকভাবে এমন কিছু বিষয় নিয়ে আপনাদের দরবারে হাজির হই যে বিষয়গুলো নিয়ে আমাদের প্রত্যেকের ভাবা উচিত, কথা বলা উচিত। আমরা এমন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই যে বিষয়গুলো সত্যি অর্থেই আমাদের আগামী প্রজন্মকে বলা প্রয়োজন। আমরা যে বিষয়গুলো নিয়ে শুভ্র রাত্রিতে কথা বলি সাধারণত সেই বিষয়গুলো আমাদের প্রত্যেকের নানাভাবে নানা সময়ে ভাবায়, কিন্তু সেই অর্থে আমরা হয়তোবা এগুলো নিয়ে প্রকাশ্যে কথা বলি না। আগামী কিছুক্ষণ সময় আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি ঘরে ঘরে আমাদের প্রত্যেকের সমানভাবে জানা প্রয়োজন, বিষয়টি নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন এবং সার্বিকভাবে আমাদের সকলের দায়িত্ব নেওয়া প্রয়োজন। আপনারা জানেন আজ আন্তর্জাতিকভাবে গোটা পৃথিবী বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে। এই দিবসটি কি, এই দিবসটি কেন উদযাপন করা হয়, এই দিবসের ইতিহাস এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের প্রেক্ষাপট কি, আমাদের দেশ কি বলছে, পৃথিবীর বুকে আজ পরিবেশ শব্দটি কতটা প্রাসঙ্গিক ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আপনারাও সরাসরি অংশগ্রহণ করতে পারেন প্রতিদিনের মতো, কিন্তু আজ স্টুডিওতে আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোকপাত করবেন আমাদের অতিথি, রাজ্যের অত্যন্ত জনপ্রিয় এমবিবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শ্রদ্ধেয় ডক্টর সুমন্ত চক্রবর্তী মহাশয়। মহাশয়, আপনাকে স্বাগত জানাই আমাদের এই আয়োজনে। একদম শুরুতেই আপনার কাছে যেটা জানতে চাইবো, আজকের মতো একটি দিনে আপনি সম্মতি জানিয়েছেন এত রাতে আমাদের এখানে আসার জন্য, আপনাকে কৃতজ্ঞতা। প্রথমেই যদি আপনি আমাদেরকে এই দিবসের ইতিহাসটা একটু বলেন। পরিবেশ দিবস সারা পৃথিবীতে আজ পালিত হচ্ছে। এই যে ইন্টারন্যাশনাল ডে গুলো পালিত হয় তার তো একটা সুনির্দিষ্ট ইতিহাস থাকে, শুরুর একটা ইতিহাস থাকে, প্রেক্ষাপট থাকে, সেটা নিয়ে যদি একটু প্রথমে বলেন। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাকে এখানে আসতে বলার জন্য। 1972 সালে সুইডেনের স্টকহোম শহরে রাষ্ট্রসংঘ পৃথিবীর সমস্ত দেশগুলিকে ডেকেছিল পরিবেশ নিয়ে আলোচনা করার জন্য। ওই দিনটি ছিল 5ই জুন এবং 6ই জুন। ভারতবর্ষ ওই যে রাষ্ট্রসংঘের সম্মেলন হয়, স্টকহোম কনফারেন্স যেটাকে বলে, সেখানে অংশগ্রহণ করে। সেই থেকে 1972 সালের 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়ে আসছে রাষ্ট্রসংঘের উদ্যোগে। প্রতি বছর আমরা সারা পৃথিবীতে যারা পরিবেশ নিয়ে কাজ করেন, পরিবেশ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি, পরিবেশের কি কি অবমূল্যায়ন আমরা করছি আমাদের দৈনন্দিন কাজকর্মের ফলে, তার পর্যালোচনা করি। পরিবেশকে কিভাবে বাঁচিয়ে রাখতে পারি সেই দিকে রাষ্ট্রসংঘ কি কি কাজ নিচ্ছে সেটাও মানুষের সামনে তুলে ধরে। এইভাবেই প্রতি বছর আমরা 5ই জুনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করে আসছি। সুমন্তবাবু, একটা বিষয়, মানে আপনি তো এই শহরে বড় হয়েছেন, এই শহর আপনি অত্যন্ত কাছ থেকে এই শহরকে দেখেছেন, এই রাজ্যের প্রায় প্রতিটি জেলায় বা গ্রামে গ্রামে আপনি ঘুরেছেন। একটু আমাদের বলবেন যে আপনার সময়, মানে আপনার শৈশবের এই শহরটা কেমন ছিল? আমরা যদি আজকের এই দিবসটাকে আলোচনার প্রেক্ষিতে রাখি, তাহলে সেই সময়টা কেমন ছিল পরিবেশকে কেন্দ্র করে, এবং আজকে আপনি এই শহরটাকে কেমন দেখেন? আপনার শৈশবের দিনগুলোতে একটু ফিরিয়ে নিয়ে যাবেন আমাদের। আসলে আমি তো আগরতলা শহরেই জন্ম, আমার আগরতলাতেই বড় হয়েছি। যে আগরতলাতে বড় হয়েছি সেখানে অনেকগুলি জলাশয় ছিল, অনেক পুকুর ছিল, অনেক খালি জায়গা ছিল, অনেক গাছ ছিল। আজকে যখন আমরা জুন মাসের 5 তারিখ, আমিও এই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে দীর্ঘদিন কাজ করেছি। যখনই আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করতে যেতাম, 5ই জুন তারিখটিতে প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত হতো বেশিরভাগ দিনই। তো ছোটবেলায় যখন দেখেছি শহর অনেক খোলামেলা, অনেক আলো বাতাস, প্রাণ ভরে আমরা শ্বাস নিতাম, অনেক পুকুর ছিল যেখানে আমরা সবাই মিলে পুকুরে সাঁতার কাটতাম। তো এই জিনিসগুলি আস্তে আস্তে নগরায়নের ফলে তো হারিয়ে যাচ্ছে আমাদের শহর থেকে। এখন তো বেশিরভাগটাই কংক্রিটের জঙ্গল। তো এই পরিবর্তনটা আমাকে খুব পীড়া দেয়। এই কারণে আমরা হয়তো নগরায়ন করছি বা তথাকথিতভাবে আমরা স্মার্ট হচ্ছি, কিন্তু প্রকৃতিকে বাঁচিয়ে রাখার যে আমাদের প্রয়োজনটা, সেটা বোধহয় আমরা অনুভব করছি না। কিন্তু আমাদের বেঁচে থাকতে হলে প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আর সেই আগরতলা যেখানে প্রচুর গাছ ছিল, অকারণে আমরা গাছ কেটে ফেলছি, এই বনায়ন শূন্য করে এই নগরায়নের তো
কোনো মানে আছে বলে আমার মনে হয় না। আর ওই ছেলেবেলাটাকে আমি খুব খুব মিস করি। এই যে আমরা প্রায়শই শুনি যে আমাদের এই শহরে এখন চড়ুই পাখির অভাব, এবং আমরা যখন মোবাইল, ইন্টারনেট এগুলো নিয়ে কথা বলি, আপনি সেই অর্থে একজন টেকনোক্যাট, মানে আমি যদি আপনাকে বলি যে আপনি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, দেশ বিদেশ ঘুরেছেন, বহু আন্তর্জাতিক সেমিনার এবং জাতীয় স্তরে নানা সেমিনারে অংশগ্রহণ করেছেন, টেকনোলজিও তো সমানভাবে প্রয়োজন এবং প্রাসঙ্গিক। আমি যদি টেকনোলজি বিষয়টাকে সামনে রাখি এবং একাধারে আপনি যে বললেন যে নগরায়ন তো হতে হবে, নগরায়ন তো হবে, যে তর্কটা নিয়মিতভাবে হয় বা প্রত্যেক চায়ের আড্ডায় আমরা করি। একদিকে নগরায়নের এই মানে আমি যদি বলি চাহিদা মানুষের মধ্যে, আবার অন্যদিকে টেকনোলজি এবং সঙ্গে পরিবেশকে বাঁচিয়ে রাখা। এই টেকনোলজি বনাম পরিবেশের তর্কটাকে আপনি কিভাবে দেখেন? না, আমার মনে হয় প্রযুক্তির সঙ্গে পরিবেশের কোনো বিরোধ নেই। সেই জন্যই তো আমরা বলছি সুসংহত উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা। পরিবেশকে বাঁচিয়ে রেখে আমরা যাতে করে এগিয়ে যেতে পারি, সেই জন্য আমাদের প্রযুক্তির দরকার। আর প্রযুক্তি যদি থাকে তাহলেই আমরা উন্নতির শিখরে যেতে পারবো। যেমন আমি পরিবেশ নিয়েই কথা বলছি, প্রতি বছর পরিবেশ দিবসের একটা ভাবনা থাকে, থিম। এবারের যে ভাবনাটা সেটা হচ্ছে ল্যান্ড রেস্টোরেশন, ডিজার্টিফিকেশন অ্যান্ড ড্রট রেজিলিয়েন্স। 1972 সাল থেকে আমি এই প্রসঙ্গান্তরে একটু চলে যাচ্ছি। আপনি যখন বলেছেন প্রযুক্তির কথা, উন্নয়নের কথা, কিভাবে রাষ্ট্রসংঘ এগুলিকে মোকাবিলা করছে। 1972 সালে আমি বলেছি যে স্টকহোমে প্রথম বিশ্ব বসুন্ধরা সম্মেলন হয়েছিল। সেখানে আমাদের মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী গিয়েছিলেন। ওখানে ওনার যে বক্তৃতা, ভাষণে উনি বলেছেন পোভার্টি ইজ দি গ্রেটেস্ট পলিউটার, এবং এটা সারা পৃথিবী জুড়ে এটা তীব্র আলোড়ন ফেলেছিল ওনার এই কথাটা। তারপর রাষ্ট্রনায়করা অনেক কথা বলেন, প্রতি বছর ধুমধাম করে পালন করা হয়, কিন্তু সেই অর্থে আমরা কিন্তু পরিবেশকে বাঁচিয়ে রাখার যে সংকল্পটা করা, মানে রাষ্ট্রীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে, সেটা করে উঠতে পারছিলাম না। তাই 1972-এর পরে আবার 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে আবার বসুন্ধরা সম্মেলন হয়। প্রায় 194টি দেশের রাষ্ট্রনায়করা ওখানে উপস্থিত ছিলেন। ওনারা অনেকগুলি সংকল্প নেন যাতে করে পরিবেশকে বাঁচিয়ে রাখা যায়, পরিবেশকে কি করে আমরা আমাদের মনুষ্য উপযোগী করতে পারি। আবার যেই কথাটা আপনি বললেন, প্রযুক্তির ব্যবহারও আমরা করব। প্রচুর পরিমাণে প্রযুক্তি চলে এসেছিল যাতে পরিবেশ দূষণ না হয়। তারপরে 1992-এর পরে আপনি জানেন যে এখন প্রতি বছরই কনফারেন্স অফ পার্টিজ হয়। রাষ্ট্রসংঘের উদ্যোগে এই সম্মেলনটা হয়, কনফারেন্স অফ পার্টিজ। এই কনফারেন্স অফ পার্টিজে আমরা যখন প্রতি বছর সামিল হই, এই 2015 সালে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কনফারেন্স অফ পার্টিজ ছিল, যেটাকে বলে প্যারিস এগ্রিমেন্ট। ওখানে আমাদের কথা হয়েছিল, আবার রাষ্ট্রনায়করা সবাই মিলিত হন যে না, যেভাবে পরিবেশ চলছে আমরা হয়তো বেশি দিন পৃথিবীকে টিকিয়ে রাখতে পারবো না। তাই 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড যে তাপমাত্রা, তার মধ্যে আমাদের কে থাকতে হবে, এই অঙ্গীকারবদ্ধ হয় প্যারিস এগ্রিমেন্টে, যেটাকে আমরা বলি 2015 সালে যেটা হয় COP21। তারপরে প্রতি বছর হচ্ছে আমাদের, এই গত বছর আমাদের দুবাইতে হয়েছে, এবং অনেকেই বলেন দুবাইয়ে কোনোদিন বন্যা হতো না, আর এই কনফারেন্স অফ পার্টিজে সম্মেলন হওয়ার ধুমধাম করে খুব সম্মেলন হলো। তারপরেই দুবাই একটা মরুভূমি, এবছরের থিমের সঙ্গে অনেকটা মিলে যায়, ভাবনার সঙ্গে পরিবেশ দিবসের, প্রচন্ড পরিমাণে বন্যা হলো। তাই ওখানেও বলা হলো যে না, আমরা 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যেই আমাদের এই যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেটাকে যে করেই হোক ধরে রাখতে হবে। কিন্তু আমরা কথা বলছি, প্রযুক্তির অনেক অভাবনীয় উন্নতি ঘটেছে, নতুন নতুন প্রযুক্তি আসছে, কিন্তু আমরা কিন্তু বেঁধে রাখতে পারছি না। এবং এই জন্যই আজকের দিনে ভারতবর্ষে আপনি দেখেছেন কিছুদিন আগেই দিল্লিতে তাপমাত্রা প্রায় 52 ডিগ্রির উপরে পৌঁছে গেছে। ঠিক, এখন নতুন আরেকটি কনসেপ্ট আমরা দেখছি নিয়মিতভাবে, ফিলস লাইক, মানে যেটা টেম্পারেচার এবং আমি কতটা অনুভব করছি, যেটা আগে কখনো ছিল না।
তো 52 ডিগ্রি তাপমাত্রা আজকে থেকে 5 বছর 7 বছর আগেও আমরা কোনোদিন চিন্তা করতে পারতাম না দিল্লিতে 52 ডিগ্রি তাপমাত্রা হয়ে যাবে, সেটা কেউ বিজ্ঞানীরা বলেছিলেন হতে পারে, কিন্তু এখন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এই যে আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করছি, ধুমধাম করে পালন করছি, সচেতনতামূলক অনেক কিছু কর্মসূচি নিচ্ছি, আপনি যেটা বলছেন প্রযুক্তির সঙ্গে কিভাবে এই পরিবেশকে মেলানো যায়, ভাবনাটাকে মেলানো যায়, তার চেষ্টা বিজ্ঞানীরা করছেন। এবং এই জন্যই আমরা আমাদের দেশও 2030-এর মধ্যে আমরা একটা বেঁধে দিয়েছি লক্ষ্য, যে আমরা নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, মূলত আমরা সোলার এনার্জির উপরে আমরা জোর দিচ্ছি, যাতে এই ফসিল ফুয়েলের যে আমাদের ব্যবহার তা কমানো যায়। তাই সবাই মিলে চেষ্টা করছে, প্রযুক্তি এখন সাহায্য করছে পরিবেশ বা এনভায়রনমেন্ট, ক্লাইমেট রেজিলিয়েন্ট অনেক কিছু উদ্ভাবন ঘটেছে, যাতে করে আমাদের পরিবেশকে বাঁচিয়ে আমরা এগিয়ে যেতে পারি। সুমন্তবাবু, এই যে আপনি বলছেন, এত সুন্দর করে বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরছেন, তাপমাত্রা শব্দটা যেহেতু আপনি ব্যবহার করলেন আজকের এই আলোচনায়, আমাদের এই সময়ের যে অবস্থা, আমরা আমাদের অফিস কাছারি বাড়িতে কিংবা পাড়ার বন্ধুদের সঙ্গে নিয়মিতভাবে যে বিষয়টা বলছি, কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দেখছি যে বিভিন্ন মিম বেরোচ্ছে শুধুমাত্র গরম ব্যাপারটাকে সঙ্গে নিয়ে। এসি, আমাদের বিভিন্ন নেতা মন্ত্রীরা তারা পর্যন্ত বলছেন যে এর ব্যবহার এতটা বেড়ে গিয়েছে যে বিদ্যুৎ সবসময় ঠিকভাবে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। আপনি একটু আগে আপনার শৈশবের কথা বলেছেন, আপনিও তো বড় হয়েছেন, আপনার যৌবন, এবং আপনি এই শহরের নানা কিছু দেখেছেন। তাপমাত্রা বিষয়টাকে যখন আমরা আলোচনায় আজকে যদি আনি পরিবেশ দিবসের সঙ্গে, এর মূল কারণটা কি? আমাদের এই শহরে এতটা গরম আমরা অনুভব করছি, এতটা তাপমাত্রা বেড়েছে, আমাদের এই শহরেরই বা এতটা তারতম্য কেন পরিবেশে? না, আমি একটু সহজ করে বললে যেটা হয়, ধরুন আমি এই ঘরে যেখানে এখানে বসে আছি স্টুডিওতে আপনার সঙ্গে কথা বলছি, একটা শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র 22 ডিগ্রি টেম্পারেচারে চলছে, তো এখানকার তাপটাকে বের করে দেওয়া হচ্ছে কোথাও কোনো জায়গায়, তো কোথায় যাচ্ছে তাপটা? বাইরে যাচ্ছে কোথাও। তো তাপটা তো থাকছে আমাদের আশেপাশে, পরিবেশের মধ্যেই তাপটা থাকছে। যত বেশি আমরা এই শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করব, তত হয়তো আমি ঘরের মধ্যে আমি হয়তো কিছুটা আরাম অনুভব করব, তাপমাত্রাটা কম থাকবে, কিন্তু বাইরের তাপমাত্রা কিন্তু আমি বাড়িয়ে দিচ্ছি। তো এইভাবে এখন চারিদিকে যখন খোলামেলা জায়গা থাকবে না, যখন তাপমাত্রাকে, যেটাকে আমরা বলি হিট অ্যাবজর্পশন, সেটার পরিমাণ কমে যাবে, তখন তাপমাত্রা তো বাড়তেই থাকবে। আমরা চারিদিকেই, আমি শুরুই করেছিলাম আলোচনাটা কংক্রিটের জঙ্গল দিয়ে, এত কংক্রিটের জঙ্গল আমরা করে ফেলছি যে এখানে তাপমাত্রা যে অ্যাবজর্পশনটা সেটা অনেক কমে যাচ্ছে, ফলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তারপরে হচ্ছে গাছ নেই আমাদের। গাছ আমরা নগর আগরতলা শহরে এখন হাতে গুনলে বোধহয় কয়েকটা গাছ পাওয়া যাবে, এবং আপনি শুনলে হয়তো অবাক হবেন যে একটা গাছ বাতাসের তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমাতে পারে। একটা এসির যে ধারণ ক্ষমতা আছে এবং এয়ার কন্ডিশনিং এর এই যে এফেক্টটাকে প্রায় 25% নিয়ে আসতে পারে একটা গাছ যদি থাকে। তাহলে ধরুন এখন আপনি এই যে বললেন না ফিল লাইক 49, তো আমি ধরে নিলাম আমার তাপমাত্রাটা 45 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমার যদি গাছ থাকতো তাহলে প্রায় 25% তো এমনিই কমে যেত। ঠিক। তো আমরা নির্বিচারে গাছ কেটে ফেলছি, আমরা ভাবতেই পারছি না গাছের কি উপকারিতা। তো তাপমাত্রা আমাদের, তারপরে এত পরিমাণে যানবাহনের ধোঁয়া, আগরতলা বা আশেপাশের অঞ্চলে হয়তো সেরকম শিল্প কারখানা নেই, কিন্তু যে পরিমাণে যানবাহন এবং অন্যান্য যে সার্ভিস সেক্টরের যে ইউনিটগুলি আছে সেগুলি থেকে তো প্রচুর পরিমাণে তাপ বেরোচ্ছে। তো এই তাপটাকে যে আবারও বলছি যে অ্যাবজর্ব করবে, সেটার তো কোনো সুযোগ নেই, আর এর ফলেই আমার তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আমাদের আজকের এই আয়োজনে এক বন্ধু লিখছেন, অনেক অনেক ধন্যবাদ PB24 কে, আপনাদের প্রতিদিনকার এই আয়োজনগুলোতে আমরা পরিবারের প্রত্যেকে মিলে যুক্ত হই। আজকের আলোচনায় অতিথি যিনি কথা বলছেন তাকে আন্তরিক শ্রদ্ধা জানাই, আমরা আরো বিস্তারিত এই বিষয়ে শুনতে চাই। আপনি আমাদের সঙ্গে থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। 9436790018 নম্বর থেকে
আপনি মেসেজ করেছেন। আপনাদের নামগুলো দয়া করে আমাদের বলবেন, তাহলে আমরা নামগুলো দর্শকদের জন্য বলতে পারি। সুমন্তবাবু, আজকের এই আলোচনায় আমি নিশ্চিত দর্শকরা আপনার কাছ থেকে শুনতে চাইবেন যে দূষণ বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। আমি যদি বিশ্ব পরিবেশ দিবস বিষয়টাকে সামনে আনি, তার মানে তো কোথাও একটা দূষণের ব্যাপার ছিল বলেই এরকম একটি দিবস উদযাপন করার প্রয়োজন এসছে আমাদের প্রত্যেকের কাছে। আপনি দূষণ ওয়ার্ডটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে দূষণ, আমি যখন কোনো নির্দিষ্ট সীমার বাইরে কোনো কিছু করি, পরিমাপের বাইরে করি, তখনই তো সেটা আমার পক্ষে হানিকারক হয়। তো দূষণটাও সেরকম। ধরুন আমার তাপমাত্রা আমরা 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে এই সময়ে আমরা সেরকম আমরা ডিসকমফোর্ট ফিল করব না, তো তার বাইরে গেলেই আমার গরম লাগবে। তো দূষণের বিভিন্ন যে জিনিসগুলি দিয়ে আমাদের মূলত দূষণের আমরা পরিমাপ করি, কার্বন নিঃসরণ, মিথেন, বিভিন্ন আরো বিষাক্ত গ্যাস, তার একটা থ্রেশহোল্ড লিমিট আছে যেটাকে সারা পৃথিবীতে ঠিক করে দেওয়া হয়েছে। এর বাইরে গেলেই আমরা সীমার বাইরে গেলেই বলছি সেটা আমাদের দূষণ করছে। তো সেই থেকেই দূষণ কথাটা এসছে, যে পরিমাপের মধ্যে থাকতে হবে। যেরকম কার্বন ডাইঅক্সাইড আছে, মিথেন আছে, হাইড্রোজেন আছে। আমি এই প্রসঙ্গে আপনাকে একটু ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা সবাই বলি গাছ লাগান, গাছ লাগান। গাছ লাগালে কি হবে? গাছ লাগালে প্রচুর পরিমাণে আমাদের অক্সিজেন আসবে, অক্সিজেন থেকে আমরা পৃথিবী শান্ত থাকবে। কিন্তু আপনি শুনলে হয়তো অবাক হবেন যে আমাদের 21% মতো অক্সিজেন আছে পৃথিবীতে, আমরা এই মুহূর্তে অ্যাটমসফিয়ারে থাকে। কিন্তু এই অক্সিজেনের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলেও কিন্তু পৃথিবীটা মানুষের বাসযোগ্য থাকবে না। কমে গেলেও যেমন থাকবে না, বেড়ে গেলেও থাকবে না। এটা 21% বেশি হয়ে যদি যায়, তাহলে খুব ফায়ারসি হয়ে যাবে, যে কোনো ভাবেও আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার এর থেকে যদি কমে যায়, তাহলে আগুনই ধরানো যাবে না। তাই প্রকৃতি কি অসাধারণ ভাবে এটাকে তৈরি করে দিয়েছে, ব্যালেন্স করে দিয়েছে, যে 21 ডিগ্রির কাছাকাছি যদি থাকে অক্সিজেনের আর 21% কাছাকাছি, তাহলেই তোমরা ঠিক আছো। এবং এটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে যিনি, সেটাকে বলে কাপলিং থিওরি। এই কাপলিং থিওরি দিয়ে বলা হয়েছে। তাই প্রকৃতি প্রত্যেকটা জিনিসকে কিন্তু গুছিয়ে দিয়েছে। আমরা এই প্রকৃতির এই গোছানো জিনিসটাকে কিন্তু আমাদের হিউম্যান ইন্টারভেনশনের জন্য আমরা কিন্তু ধ্বংস করছি। আর হিউম্যান ইন্টারভেনশনটা কখন শুরু হয়েছিল? মূলত শিল্প বিপ্লবের পর থেকে। এর আগে কিন্তু পৃথিবীতে যা যা উৎপন্ন হতো তা পৃথিবী ধারণ করে নিতে পারত। কিন্তু শিল্প বিপ্লবের প্রথম মেশিন আবিষ্কার হলো, মানুষের বদলে এলো মেশিন, এলো মানুষ ধরার দল। তো এই মানুষের বদলে যখন মেশিন এলো, এই যন্ত্র কিন্তু মানুষকে আমাদের যেরকম আমাদের সভ্যতার অগ্রগতি ঘটাতে সাহায্য করলো, সেরকম ভাবে কিন্তু আবার পরিবেশকে ধ্বংস করার দিকেও নিয়ে গেল। তো এই মেশিনের যখন শিল্প বিপ্লবের পর থেকে আপনি যদি দেখেন, বিজ্ঞানীরা গণনা করেছেন যে পরিমাণে কার্বন নিঃসরণ হচ্ছে শিল্প বিপ্লবের পর থেকে, তার আগে হয়নি। এখন এই কার্বন নিঃসরণেরও কিন্তু আরো অনেকগুলি দিক আছে। ধরুন আমরা তো সবাই উন্নত হতে চাই না। আমার সামনে আমেরিকা, আমার সামনে ইউরোপ, সেই সমস্ত উন্নত দেশগুলি, তো তারা তো শিল্প বিপ্লবের ফল অনেক আগেই পেয়ে গেছে। তারা প্রচুর পরিমাণে শিল্প বিপ্লবের পর থেকে তাদের জীবনশৈলীর মান উন্নয়নের জন্য প্রচুর পরিমাণে কার্বন পৃথিবীতে ত্যাগ করেছে। তো এই ত্যাগের ফলে কার্বন জমে গেছে। এখন ওরা আমাদের বলছে যে আমরা যারা উন্নয়নশীল দেশ বা দরিদ্র দেশগুলিকে বলছে যে তুমি আর কার্বন নিঃসরণ করতে পারবে না। কেন পারবে না? কারণ তুমি যদি বেশি কার্বন নিঃসরণ করো, তাহলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে, পৃথিবীতে পরিবেশ প্রচুর পরিমাণে দূষণ হবে। তো তখন আমরা যারা ভারত, ব্রাজিল, আফ্রিকার দেশগুলি, আমরা এই যুক্তি ওদেরকে দেই যে তুমি পার ক্যাপিটা কেন দেখছো? তুমি দেখো তুমি টোটাল যেটা করেছো এতদিন ধরে, সেটা তুমি কত করছো, আর তুমি এখন পার ক্যাপিটা কত করো, আর একজন ভারতীয় হিসাবে আমি কত করি? অনেক কম করি। তার 10%, 1% আমরা করি না। তাহলে তুমি যদি সবকিছু আমাকে বন্ধ করে যাও, তোমার যে দায়িত্ব ছিল পৃথিবীকে রক্ষা করা, সেটা তো তুমি পালন করছো না।
আমাকেও তো উন্নত হতে হবে, তুমি আমাকে ওই সুযোগটা দাও উন্নত হওয়ার, আর তুমি তোমারটা কমাও। সেটা নিয়েই কিন্তু এখন আন্তর্জাতিক স্তরে আমাদের আলোচনা চলছে, এবং আমরা এই আলোচনায় অনেক সুদূর প্রসারী ফল আশা করি, এবং আশা করি সবারই একটা শুভ বুদ্ধির উদয় হবে। এবং ওনারা যারা বেশি নিঃসরণ করছেন, একজন আমেরিকান যদি 20% করেন, একজন ভারতীয় 1.7%ও করেন না কার্বন নিঃসরণ। তো সেক্ষেত্রে আমাকে তো সুযোগ দিতেই হবে। বাহ, আপনি এই প্রসঙ্গগুলো যখন বলছেন তখন প্রেক্ষাপটে আমার বারবার করে ওই চিত্রগুলো ভেসে উঠছে যে গাছ কাটা নিয়ে তো এখন আমাদের সামাজিক মাধ্যম উত্তাল। আমি শুধু আমার রাজ্যের কথাই বলবো না, সারা দেশের নানা জায়গার কথা আমি যদি বলি, আমরা দেখতে পাই যে মেট্রো সিটি বা আমাদের স্মার্ট সিটি ইত্যাদি শব্দগুলো যেখানে যেখানে গিয়ে পড়ছে সেখানেই কিন্তু গাছ কাটা হচ্ছে। আমি এই প্রসঙ্গে আসবো, তবে তার আগে বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলতে চাই। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। আপনি কি সাংবাদিক নাকি? না না, আমি একেবারেই সাংবাদিক নই। অনেক ধন্যবাদ, আপনি টেলিফোন করেছেন এইটুকু জানার জন্য কষ্ট করে রাত্রিবেলায়। সুমন্তবাবু, এই যে বিষয়টা যেখানে গাছ কাটা হচ্ছে এবং গাছের ছবি দিয়ে দিয়ে আমরা প্রত্যেকদিন সামাজিক মাধ্যমে নানা পোস্ট দেখছি, শুধু তাই নয়, আমরা প্যারালালি এই পোস্টগুলো নিয়মিতভাবে দেখছি যে আমরা গাছ লাগাচ্ছিও। আমাদের এই শহরের কথাই যদি বলি, আমি নাম করে অন্তত 10-15-20 জনের নাম বলতে পারবো যারা নিয়মিতভাবে ফেসবুকে এটা দেখাচ্ছেন বা বলছেন যে আমরা গাছ লাগাচ্ছি, আপনারাও লাগান। বিভিন্ন সামাজিক সংস্থা সংগঠন তারা নিজেরা অত্যন্ত সহৃদয় হয়ে এই দায়িত্বটুকু কাঁধে নিয়েছেন যে তারা নানা জায়গায় গিয়ে গিয়ে নিজেরা গাছ লাগাচ্ছেন, গাছের সংখ্যার কথা বলে দিচ্ছেন যে আমরা আগামী 1 মাস 250টি গাছ লাগাবো, 500টি গাছ লাগাবো। এই যে ব্যাপকতা দুদিকেই, একদিকে কাটা হচ্ছে তার একটা ব্যাপকতা এবং অন্যদিকে লাগানো হচ্ছে তার একটা ব্যাপকতা, এই বিষয়টির মূল্যায়নে আপনার স্ট্যান্ড পয়েন্ট কি? মানে আজকে বিশ্ব পরিবেশ দিবসে না, এটা খুব ভালো উদ্যোগ। এখন মানুষের মধ্যে, বিশেষত আমি যারা ইয়ং জেনারেশন, তাদের মধ্যে একটা অত্যন্ত ভালো দিক দেখি যে তারা পরিবেশকে নিয়ে চিন্তা করে এবং তারা গাছ লাগানোর ব্যাপারটা বেশ ভালোভাবেই দেখে। কিন্তু এই প্রসঙ্গে শুধু আমি একটা কথাই বলবো, শুধু গাছ লাগানো হবে না, লাগালে গাছকে আমরা লাগানোর পর অন্তত 2-3 বছর রক্ষণাবেক্ষণ করতে হবে। আমরা প্রচুর গাছ লাগাই কিন্তু রক্ষণাবেক্ষণটা কিন্তু সেরকম হয়ে ওঠে না। সে কারণে যে পরিমাণ আমরা গাছ লাগাচ্ছি সেগুলি বেঁচে থাকে না, আর নির্বিচারে বন ধ্বংস হচ্ছে। এটা অস্বীকার করে কোনো লাভ নেই, কোনো জায়গাও নেই অস্বীকার করার যে আমরা বন ধ্বংস করছি না। এই নির্বিচারে যে বন ধ্বংস করার, এখানে যারা আছেন বনকে রক্ষা করার জন্য, তাদের আরো সক্রিয় হতে হবে। বনকে যদি আমরা বাঁচিয়ে না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের বেঁচে থাকাটাই একটা ভয়াবহ হয়ে দাঁড়াবে। আমি এই প্রসঙ্গে আপনাকে আবারও বলি, আপনি আপনার ফোন চলে এসেছিল। আসলে আমাদের পৃথিবীতে এখন যেটা হয়েছে জানেন তো, সেটা হচ্ছে গিয়ে আমরা অতিরিক্ত লোভী হয়ে গেছি। এবং আমি আপনাকে বলছিলাম যে সুইডেনের স্টকহোমে আমাদের যে প্রথম পরিবেশ সম্মেলন হয়, তারপরে সুইডেনেরই একজন বিজ্ঞানী মেলে ঠিক করেন, তারপরে উনি হচ্ছেন সুইডেনের একজন রাজনৈতিক নেতা ছিলেন ব্রুটল্যান্ড। তো উনি একটা সংজ্ঞা দেন সাস্টেইনেবল ডেভেলপমেন্টের। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কাকে বলে? এবং এই সংজ্ঞাটা শুনলে আমার সঙ্গে সঙ্গেই মনে পড়ে আমাদের মহাত্মা গান্ধীর কথা। আমি জাস্ট আপনার অবগতির জন্য এবং দর্শকদের অবগতির জন্য সংজ্ঞাটা একটু বলছি। The development that meets the needs of the present without compromising the ability of future generation to meet their own needs. এটা হচ্ছে ব্রুটল্যান্ড কমিশন 1987 সালে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা সুসংহত উন্নয়নের যে সংজ্ঞাটা দিলেন। এখানে আপনারা সবাই জানেন এই গান্ধীজির এই কোটেশনটাকে, আমিও এই কোটেশনটা আবার রিপিট করছি এখানে। এটা দেওয়া হয়েছে 1987 সালে, আর মহাত্মা গান্ধী এটা 1929-30 সালে বলেছিলেন, নেচার হ্যাড এনাফ ফর এভরিবডিজ নিড বাট নট ফর এভরিবডিজ গ্রিড। আমি ব্যক্তিগতভাবে, বা আপনিও নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন, এই সাস্টেইনেবল ডেভেলপমেন্টের যে সংজ্ঞা তার সঙ্গে মহাত্মা গান্ধী যা বলে গেছেন তার খুব একটা পার্থক্য আছে বলে। একদম তাই। কিন্তু
ওই ব্রুটল্যান্ড কমিশনই সারা পৃথিবীতে জনপ্রিয় হলো। মহাত্মা গান্ধী যেটা বলে গেলেন এটা ভারতীয় হিসাবে হয়তো আমাদের কাছে জনপ্রিয়, আমরা প্রতিনিয়ত বলি, তা হলো না। আমি কেন এটা বললাম, এই 1987 সালের পরেই একটা কথা এসছে, ওভারশুট ডে। ওভারশুট হচ্ছে যে আমি এবছর যা যা উৎপন্ন করছি, আমার কতদিন পর্যন্ত এই পৃথিবী আমার এই বছরের যা যা সম্পদ আছে তা দিয়ে আমাদের পৃথিবীতে যা জনসংখ্যা আছে তাকে চালিয়ে নিতে পারবে। 1987 সালে আমি বলেছি এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের সংজ্ঞাটা এসেছিল। আপনি যদি সময় থাকে আমি এই কথাটা বলতে পারি আপনাকে। একদম। তো তারপর থেকে এটা এই বিজ্ঞানীরা এই প্রসেসটা প্রতি বছর করেন, এবং আপনি শুনলে অবাক হবেন যে যখন 1987 সালে আমাদের পৃথিবীতে যা সম্পদ ছিল তা দিয়ে তৎকালীন পৃথিবীর যে জনসংখ্যা ছিল তাকে ভালোভাবে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখা যেত ডিসেম্বরের 19 তারিখ পর্যন্ত। মানে ডিসেম্বরের 19 থেকে ডিসেম্বরের 31 পর্যন্ত যে দিনগুলি ছিল তা আমরা পরের বছরের বা আগের বছরের সঞ্চিত থেকে আমরা ব্যবহার করতাম। এরকম ভাবে 1987 সাল থেকে, আমি প্রত্যেকটা সাল আমার কাছে আছে, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, আমি ধরুন 2021 সালে চলে আসি, কোভিডের পরে। এটা হয়ে গিয়েছিল ওই দিনটা জুলাইয়ের 29 তারিখ 2021। তার মানে জুলাই মাসের 29 তারিখ পর্যন্ত আমাদের 2021 সালে যা জনসংখ্যা আছে, এই জনসংখ্যাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখার যে সম্পদ তা পৃথিবীতে আছে। আর আজকে 2024 সালে আমাদের যে বিজ্ঞানীরা করেছেন সেটা হবে জুলাইয়ের 25 তারিখ পর্যন্ত। তাহলে জুলাইয়ের 26 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমরা পৃথিবীতে কিভাবে বেঁচে থাকব, কিভাবে আমাদের সম্পদগুলি প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে আপনি ব্যাখ্যা করছেন। এই কথাটাই মহাত্মা গান্ধী আমাদের বলেছেন, এবং এই যে আমি বারবার বলছি, আমাদের লাইফস্টাইল যদি আমরা পরিবর্তন না করি আগামী দিন ভয়ঙ্কর। এই মুহূর্তে আমরা যে লাইফস্টাইলে চলছি তাতে আমাদের 1.75 প্ল্যানেট দরকার, মানে একটা পৃথিবী আরো আরেকটা পৃথিবীর প্রায় 75 ভাগ দরকার। ঠিক, আমাদের আছে একটা পৃথিবী। আর এইভাবেই যদি আমরা চলতে থাকি 2030 সালে আমাদের দুটো পৃথিবী লাগবে। আর এইভাবেই যদি আমরা চলতে থাকি আমাদের 2050 সালে 3টে পৃথিবী লাগবে। আর এই মুহূর্তে পৃথিবীর সবাই যদি আমেরিকার যে লাইফস্টাইল আছেন সেভাবে যদি আমরা চলতে থাকি তাহলে মাত্র 5টা পৃথিবী লাগবে। তাই পরিবেশ নিয়ে যখন আমরা কথা বলি আমাদের লাইফস্টাইলকে ঠিক করার কথাটাও বলা দরকার। এটা কোনো বাদ বিবাদের কথা নয়, কিন্তু এটা প্রাসঙ্গিক। এক্সিলেন্ট। সুমন্ত বাবু, আপনার কি কোথাও মনে হয় যে এটা আদৌ কি সম্ভব? মানে আপনি যে আবেগ নিয়ে এই বিষয়গুলো বা এই তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরছেন, আপনার ব্যক্তিগতভাবে বা বিং এ সায়েন্টিস্ট অথবা বিং এ সাবজেক্ট ওরিয়েন্টেড একজন কর্তা ব্যক্তি হিসেবে আপনার কি মনে হয় যে এটা কোথাও পসিবল, নাকি এই বিপদগুলোর খুবই মানে সামনেই, মানে আমরা অচিরেই এই বিপদের মুখোমুখি হব? আমরা অচিরেই এই বিপদের মুখোমুখি হব। আমাদের সামনে দুটো রাস্তা আছে, হয় আমরা আমাদের নিজেদের পরিবর্তন করব, না হলে ওই স্টিফেন হকিং যে কথাটা বলে গেছেন, উই হ্যাভ টু সার্চ অ্যান অল্টারনেট হ্যাবিটেট। আমাদের কাছে আরেকটা পৃথিবীকে খুঁজে বের করতে হবে যেখানে আমাদের যেতে হবে। এখন আমাদের 7 বিলিয়নের উপরে জনসংখ্যা, আমরা যেভাবে পাচ্ছি পৃথিবীকে একদম লুটে পুটে খাচ্ছি। তো এই লুটে পুটে খাওয়ার প্রবণতা যদি আমরা বন্ধ না করি, না কমাই, তাহলে আমাদের তার একটা পৃথিবীকে বের করতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আর না হলে আমাদের সংযত হতে হবে। আপনার বিদেশ অভিজ্ঞতা কেমন পরিবেশকে কেন্দ্র করে সুমন্ত বাবু? কিছু এক্সাম্পলস যদি আমরা আপনার কাছ থেকে শুনি, যেহেতু আপনি নানা কাজে আপনার ব্যক্তিগত ক্যারিয়ারের মানে বিভিন্ন কাজকর্মে আপনি বিদেশে থেকেছেন এবং ভারতবর্ষের নানা শহর আপনি ঘুরেছেন, আমাদের রাজ্যে তো আপনি রয়েছেনই। আমি যদি এই 3টে ডটকে একসঙ্গে কানেক্ট করতে চাই, আমাদের রাজ্য, দেশের নানা মানে শহর এবং বিদেশ, এই 3টে ডটকে যদি আজকের দিনে আমি কানেক্ট করি এনভায়রনমেন্ট বিষয়টিকে মাথায় রেখে, তাহলে আপনি বিদেশের কোন ঘটনাগুলোকে সামনে আনবেন যেগুলো আপনার ভালো লেগেছে ইন টার্মস অফ এনভায়রনমেন্ট? আমি প্রথমেই আমার যেটা মনে হয় বর্জ্য ব্যবস্থাপনা। আমরা যেখানে সেখানে আমাদের আবর্জনাটা ফেলে দিই। আগরতলা শহরের কথাই যদি ধরি, প্রতিদিন 300 মেট্রিক টনের বেশি আবর্জনা তৈরি হয়। ঠিক। তার বোধহয় 70% আমাদের
ঠিকভাবে পুর পরিষদের ঐকান্তিক প্রচেষ্টা সত্ত্বেও ঠিকভাবে এগুলি সংগ্রহ করা যায় না, বা সংগ্রহ করা গেলেও সঠিক জায়গায় সঠিক ব্যবস্থাপনা হয় না। আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে ওখানকার বাইরের লোকদের বা বিদেশের লোকদের বর্জ্য ব্যবস্থাপনাটা, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাটা তাদের জীবনশৈলীর মধ্যে চলে এসছে। তো আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে তো নিশ্চয়ই আমরাও ভালোবাসি, কিন্তু আমাদের ব্যক্তিগত আচার আচরণে সেটা সঠিকভাবে বোধহয় প্রতিফলিত হয় না। আমি যে ছিলাম, আমি যেটাতে যেই সংস্থাটাতে ওয়াশিংটন ডিসিতে কাজ করেছিলাম, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি, যাকে পৃথিবীর সবচেয়ে উন্নততর পরিবেশ সংস্থা বলা হয়। তো সেখানে আমার মনে হয়েছে, আমি এখানে রাজ্যেও কাজ করেছি পরিবেশ সংস্থার, রেগুলেটিং এজেন্সি, রেগুলেটর মাস্ট বি স্মার্টার দেন ভায়োলেটস। আমাদের দেশে, আমার কথাটায় হয়তো অন্যরা কেউ অন্য অর্থ করবেন না, আমার যারা বন্ধুরা আছেন, রেগুলেটর আর নট স্মার্টার দেন ভায়োলেটর্স। তো এর ফলে কি হয়, যারা আইন ভঙ্গ করে তারা আমাদের উপরে অনেক তাদের খড়গহস্ত চালায়, আমরাও চুপচাপ সহ্য করি। কিন্তু ওটা অন্য দেশে, মানে আমাদের দেশের বাইরে সেরকম ভাবে কিন্তু করা যায় না। কোনো সুনির্দিষ্ট একটি উদাহরণের কথা যদি আপনি আমাদেরকে একটু স্মরণ করান, আপনার বিদেশে থাকাকালীন সময়ের, মানে ধরুন পরিবেশ নিয়ে, ধরুন আমি যদি বলি হর্ন, মানে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা এই শহরে প্রতিদিন অনর্থক বিনা কারণে, ধরুন আমি দেখছি যে ট্রাফিক সিগন্যাল, মানে তাতে আরো 48 সেকেন্ড দেখা যাচ্ছে, কিন্তু আমি পেছন থেকে দাঁড়িয়ে অনবরত হর্ন দিয়ে যাচ্ছি। এই যে একটা মানসিকতা, মানে শব্দ দূষণ যদি এই প্রেক্ষাপটে আমি আলোচনায় নিয়ে আসি, বিদেশে তো এই ব্যাপারগুলো নেই না। হর্ন বাজানো তো হয়ই না, খুবই কম হর্ন বাজানো হয়। আমি একটা ঘটনা আপনার সঙ্গে, আমি যে বাড়িটাতে ভাড়া থাকতাম, যার বাড়িতে ভাড়া থাকতাম, ওনার একটা কুকুর এবং একটা বিড়াল ছিল। কুকুরটার নাম ছিল জর্জি, বিড়ালটার নাম ছিল হোগো। তো কুকুরটাকে আমার যে বাড়ির মালকিন, উনি প্রায়, ওনার তখন বয়স ছিল 65-66, উনি হাঁটতে বেরোতেন কুকুরকে নিয়ে। তো মাঝে মাঝে রাত্রেবেলা আমি ওনার সঙ্গে হাঁটতে বেরোতাম। তো দেখতাম উনি হাতে একটা দস্তানা নিয়ে রাখছেন, একটা প্লাস্টিকের ডিসপোজাল, বরফ চারিদিকে পড়ে আছে। তো কুকুরটা মাঝে মাঝেই তার শৌচকর্ম করত, রাস্তার মধ্যেই করে দিত। তো ও করতো, কুকুরটাকে উনি অনুমতি দিতেন করার জন্য। কিন্তু করার পরে উনি এই কুকুরের যে বর্জ্যটা, উনি এটা হাতে করে, গ্লাভস পরে হাতে নিয়ে, পাশে 100 মিটারের মধ্যে একটা ডাস্টবিন আছে, ওখানে ফেলতেন। তো আমি তো ভারতীয়, আমাদের রাজ্য থেকে এসেছি, কুকুর বাইরে রাস্তায় করবে, এটা তো মানে আমাদের ঘটনা। তো আমি ওনাকে বললাম, আপনি এরকম কেন করেন? এটা তো কেউ দেখবে না, আর কিছুক্ষণের মধ্যেই তো বরফ পড়ে যাবে, এটার মধ্যে বরফ পড়ছে। বললো, কেউ দেখবে না বলে তো আমি করি না, এটা আমার দায়িত্ব, এই জন্য আমি করি। তো এটা আমাকে খুব মানে নাড়া দিয়েছিল এই ঘটনাটা, যে কেউ দেখছে না, কিন্তু তারপরেও উনি এই কাজটা প্রতিদিন পরিবেশ বাঁচানোর লক্ষ্যে তিনি তা করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য উনি ওনার দায়িত্বটা করছেন। এটা আমার কাছে খুব নাড়া দিয়েছিল। আরেকটা জিনিস নাড়া দিয়েছিল, উনি ওনার বাড়িতে আমি যখন যেহেতু ভাড়া থাকতাম, তো উনি বলছিলেন, আমার এখানে ইলেকট্রিসিটি যে চার্জ একটু বেশি দিতে হবে তোমাকে। আমি জিজ্ঞেস করলাম কেন? বললো, আমি রিনিউয়েবল ইলেকট্রিসিটি প্রকিউর করি, তা কনভেনশনাল থেকে একটু বেশি। তো পরিবেশের প্রতি আমার একটা কমিটমেন্ট আছে, এই জন্য আমি রিনিউয়েবল ইলেকট্রিসিটি নেই, তা সেজন্য আমাকে একটু বেশি দিতে হয়, তোমাকেও ওই টাকাটাই দিতে হবে। তো এই যে মানসিকতাটা, যে পরিবেশকে বাঁচিয়ে রাখতে হবে, তখন আমি এই ঘটনাটা বলছি, আমি যে ফুলব্রাইটে আমি যখন গেছিলাম তখন 2010 সালে, তো তখনই উনি এই কথা চিন্তা করতেন। তো এই চিন্তা ভাবনা তো আমাদের মধ্যেও আসা উচিত, আমাদেরও করা উচিত। ঠিক। দূষণের কোন ফর্মটা আপনাকে সবচেয়ে বেশি আহত করে সুমন্তবাবু? আমি যদি বলি যে মানে জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, মানে নানা ধরনের যে দূষণ প্রক্রিয়ার মধ্যে আমরা নিজেদের প্রত্যেকদিন জড়িয়ে রাখছি, তাতে কোন ফর্মটা আপনার মনে হয় যে আমাদের সত্যি অর্থেই মানে রেড অ্যালার্টের সময় এখন? প্রত্যেকটাই, এভাবে আলাদা করা কিছু যাবে না। আপনি এখানে বসে আছেন, যদি আমি জানি না, আজকে বোধহয় একটা কালী পুজো আছে, কিছুক্ষণ পরেই ডিজে বাজিয়ে আপনার এখান দিয়ে যাবে,
ওরা করেছে শব্দ, তাই তো আমি হয়েছি জব্দ। তো এই আমরা শুনবো কি ধরনের ধর্মীয় উন্মাদনা, এটা আমি জানি না, এবং এটা দিয়ে ভগবানের কাছে কতটুকু পৌঁছানো যায় সেটাও আমার জানা নেই, এবং কেন করা হয় সেটাও আমি বুঝতে পারি না। কিন্তু আমরা করছি এবং প্রতিদিন আমরা এটা লক্ষ্য করছি, এবং যারা এই রাস্তার দুধারে থাকেন তাদের যে কি অবস্থা, কি দুর্গতি, সেটা একমাত্র তারাই উপলব্ধি করতে পারেন। তো এটা তো আমরা ইচ্ছে করে করছি, শব্দ দূষণের এই যে শব্দ দানব যেটাকে বলা হয়। এবং আইন আছে দেশে, আইনের অভাব নেই, এবং আপনি শুনলে আশ্চর্য হবেন যে প্রত্যেকটা যারা এই শব্দ যন্ত্র ভাড়া দেয় তাদেরকে সাউন্ড লিমিটার লাগানোর জন্য ওরা বাধ্য, প্রত্যেকে। ঠিক, আমাদের রাজ্যে আইন আছে, আমাদের দেশে আইন আছে, কিন্তু এই যে যখন ডিজেটা বাজিয়ে যায়, পুলিশ বা প্রশাসন কেউ কি এসে জিজ্ঞেস করে আপনার লিমিটারটা লাগানো হয়েছে কিনা? আমি ব্যক্তিগতভাবে অনেক আমার পরিচিত আছে, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম তোমরা এটা লাগাও না কেন? আমাদের তো ধরে না, এই জন্য লাগাই না। আইন আছে। আমি আপনাকে যে খুব সম্ভবত আমার কাছে আছেও বোধহয় সরকারি যে আদেশনামাটা, সেই আদেশনামাতে পরিষ্কার বলা হয়েছে যদি কেউ না লাগায় তাকে সাউন্ড লিমিটার তাকে লাগাতেই হবে, এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী। কিন্তু হচ্ছে না, হচ্ছে না, কে করবে? তাই আমি বলেছি রেগুলেটর মাস্ট বি স্মার্টার দেন ভায়োলেটরস। আমরা কেন এই অন্ধবধির ভাবে বসে থাকি, এটাই আমি বুঝতে পারি না। সুমতবাবু, আমাদের যুব সমাজ, মানে আপনি যেহেতু একটি বিশ্ববিদ্যালয়ের এত বড় পদে রয়েছেন এবং আপনার অধীনে বেশ কিছু কলেজ রয়েছে, ছাত্রছাত্রীদের সঙ্গে আপনার প্রতিদিনকার সম্পর্ক এবং যোগাযোগ, আমি যদি বিদ্যালয় থেকেই বলি, ধরুন ক্লাস 9, 10, 11, 12, তাদেরকে যেমনভাবে আমরা নানা বিষয়ের নানা কিছু শেখাই, রবীন্দ্রনাথ কিংবা কিটস কোন কবিতাটা লিখেছেন তারা লিখে পরীক্ষা পাশ করে, একইভাবে অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তারা পড়ে। সেই জায়গায় আপনার ব্যক্তিগতভাবে আপনি যেহেতু একটি বিশ্ববিদ্যালয় এবং কলেজ নিয়ে প্রত্যেকদিন থাকেন, আপনার কি কোথাও মনে হয় যে এই বিষয়গুলোকে সামগ্রিকভাবে যদি আমরা সত্যি অর্থেই অনুধাবন করতে চাই তাহলে ছাত্রছাত্রীদের ভূমিকা ভীষণ প্রাসঙ্গিক? তাদের রোল কি হওয়া উচিত? অসম্ভব প্রাসঙ্গিক। তাদের ছাত্রছাত্রী ছাড়া তো হবে না, কিন্তু সাবজেক্ট হিসেবে, বিষয় হিসেবে তো বিদ্যালয় স্তর থেকে ওরা পড়ে আসছে পরিবেশের বিষয়টাকে। প্রতি ক্লাস 6, 7, 8 থেকে আরম্ভ করে কলেজ, বিশ্ববিদ্যালয় স্তরে পরিবেশ বিষয়ক যে একটা সাবজেক্ট ওদের আছে। কিন্তু শুধু সাবজেক্ট দিয়ে তো হবে না, তাদেরকে এই বোধে জারিত করতে হবে যে পরিবেশটাকে আমাদের রক্ষা করতে হবে। এই বোধটা জারিত করতে বোধহয় কোনো জায়গাতে আমাদের খামতি থেকেই যাচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট। আপনি নিজে, মানে আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয়, ধরুন রাজ্য সরকারই দিল বা কোনো একটি প্রাইভেট ফোরাম আপনাকে বলল যে ডক্টর সুমন্ত, আমরা চাইছি যে পরিবেশ নিয়ে আমরা কিছু পলিসি গ্রহণ করতে চাই। আমি যদি রাজ্যের পার্সপেক্টিভে এই কথাটা বলি, ছোট করেই ভাবি, যদি দেশ তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু রাজ্যে আপনি যদি পলিসি রিলেটেড কোনো পরিবর্তন আনতে চান এবং আপনাকে সেই ক্ষমতা যদি দেয়া হয়, আপনি কি পলিসি পরিবর্তন করবেন যেখানে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে শব্দটি জড়িত? আমি প্রশ্নটা ঠিক বুঝতে পারি। আমি বলছি যে পলিসি মানে হয় না যে আমরা এই সিদ্ধান্তটা নিলাম, যেমন আপনি ডিজের কথা বললেন, যেমন আপনি দূষণ নিয়ে কথা বললেন, গাছ কাটা নিয়ে কথা বললেন। ধরুন আমি সিদ্ধান্ত নিলাম যে আমরা আর কোনো গাছ আমাদের রাজ্যে কাটা হবে না, এটা আমরা একটা পলিসি ডিসিশন নিলাম। পলিসি ডিসিশন যিনি বা যারা নেন তারা তো ক্ষমতায় থাকেন বা সরকার পরিচালন করেন। আমি বলছি একটি ইমেজিনারি কোয়েশ্চেন, যে আপনাকে যদি সেই দায়িত্ব দেয়া হয় যে পলিসি আপনি আপনার মতো তৈরি করতে পারবেন, নির্মাণ করতে পারবেন পরিবেশকে বাঁচানোর লক্ষ্যে, তাহলে ডক্টর সুমন্ত চক্রবর্তী কোন পলিসি বদল করবে বা তিনি ব্যক্তিগতভাবে কোন পলিসিকে নিজের মতো করে প্রয়োগ করতে চাইবেন? বেশ কয়েকটাতে করতে হবে। প্রথম তো হচ্ছে এই প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার যথেষ্টভাবে। দ্বিতীয় হচ্ছে এই বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনা, আমাদের বাড়িঘরের যে আবর্জনাগুলিকে আমি যেখানে সেখানে ফেলে দিচ্ছি। তৃতীয় যেটা হচ্ছে জলাশয়গুলিকে আমরা যে বুঝিয়ে ফেলছি বা কংক্রিটের চৌবাচ্চা বানিয়ে ফেলছি, আমরা অনেকেই দেখি জলাশয়ের পাড়গুলিকে আমরা বাঁধিয়ে ফেলছি, যেটা সঠিক বাস্তুতন্ত্রের জন্য ঠিক নয়। এবং অবশ্যই গাছ কাটা তো একেবারে বন্ধ করা যাবে না, কিন্তু যতটা পারা যায় গাছকে বাঁচিয়ে রাখা, এগুলি তো প্রথম প্রায়োরিটি লিস্টে থাকবে।
আর শেষ পর্বে এসে আপনি আজকের এই দিনে আমাদের অডিয়েন্স যারা দর্শক শ্রোতা বন্ধুরা যারা আজকের এই আয়োজন দেখছেন তাদের জন্য আপনার অ্যাপিল কি হবে বা আপনি তাদেরকে কি বলতে চাইবেন আজকের এই পরিবেশ দিবসে তাদের প্রতি আপনার বার্তা কি থাকবে? এতক্ষণ সময় চলে গেল, কথা বলতে বলতে বুঝতেই পারিনি। বার্তা থাকবে এই পৃথিবী, আমি যেটা বলেছি পৃথিবী আমাদের একটাই, পৃথিবী দুটো নয় তিনটে নয়, এবং এই একটা পৃথিবীতেই আমাদের প্রাণ আছে এখন পর্যন্ত। যেহেতু প্রাণ আছে, প্রাণকে বাঁচিয়ে রাখতে গেলে আসুন সবাই মিলে পরিবেশকে রক্ষা করি এবং পরিবেশ বাঁচানোর যে আন্দোলন তাতে আমরা সবাই সামিল হই। এই পৃথিবী আমার, এই শিশুকে এই পৃথিবীর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। সুমন্তবাবু, আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। সিলেবাস, আমি যদি এই শব্দটাকে আপনার সামনে তুলে ধরি, যেহেতু আপনি বিশ্ববিদ্যালয়ে আছেন এবং নিয়মিতভাবে এই শব্দটিকে নিয়ে আপনি চর্চা করেন বা আপনাকেও নানা মানুষ নানা বিষয়ে বা আপনার প্রফেসর এই বিষয়টি নিয়ে কথা বলেন, সিলেবাস বিষয়টিতে এনভায়রনমেন্ট ইন ট্রু সেন্স মানে কতটা প্রাসঙ্গিক আজকের এই তারিখে, এবং তা নিয়ে আপনারা কি ভাবছেন, বিশ্ববিদ্যালয় কি ভাবছে? সিলেবাসের মধ্যে তো আছে, পাঠ্যপুস্তকে কি আছে আর আমরা গিয়ে কি করছি দুটোর মধ্যে সামঞ্জস্য নেই। না, সিলেবাসেও তো ফারাক থাকে। মানে ধরুন আমি বলতে চাইছি সিলেবাসটা এখন অনেকটাই আপডেটেড, মানে এখন বর্তমান প্রাসঙ্গিক, আমি এটা বলতে পারি। আমাদের বিদ্যালয় স্তরে এবং কলেজ স্তরে যে সিলেবাস আছে সেটা প্রাসঙ্গিক, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে এটাকে এক্সিকিউট করা, অ্যাকশন ওরিয়েন্টেড করা। আমার মনে হয় ছাত্রছাত্রীদের আরেকটু অ্যাকশন ওরিয়েন্টেড কিছু করা, এটা আমাদের যে পাঠ্যক্রমের মধ্যে ঢোকালে বোধহয় ভালো হয়। যে ধরুন আমি পড়ছি এই করতে হবে, এই করতে হবে না, কিন্তু আমার একটা মার্কসই থাকুক যে আমি 10টা গাছ লাগিয়েছি এবছর এবং 10টা গাছকে আমি বাঁচিয়ে রেখেছি, সেটা যদি আমি দেখাতে পারি তাহলে আমি এত মার্কস পাবো। যেহেতু ছাত্রছাত্রীদের সবটাই মার্কসের সঙ্গে নির্ভরশীল, তাই এরকম যদি কিছু মেকানিজম আমরা ইভলভ করতে পারি, ডেভেলপ করতে পারি, তাহলে বোধহয় ভালো হয়। তাহলে অনেকটা বেশি আমরা যেটা করছি, আমি আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ছোট আকারে চেষ্টা করছি, আমরা একটা অ্যাডপ্টেড ভিলেজ নিয়েছি বরজলা জায়গার কাছাকাছি। ওখানে কিন্তু আমরা এই এক্সপেরিমেন্টগুলি করছি যে প্লাস্টিক কতজন ব্যবহার করে, কেন ব্যবহার করে, তাদের দারিদ্র্যসীমার নিচে কতজন আছে, দারিদ্র্যসীমার উপরে কতজন আছেন, কেন আপনারা ব্যবহার করেন, এই কথাগুলি বলে ছাত্রছাত্রীদের দিয়ে আমরা এটা করাচ্ছি। তাহলে ওটা দেখছে যে যেটা পড়েছে সেটার সঙ্গে ব্যক্তিগতভাবে ওই বাড়িগুলিতে গিয়ে ওরা মানুষের সঙ্গে কথা বলে ওই জিনিসটা জানতে পারছে যে বর্জ্য পদার্থ কি ধরনের বর্জ্য আপনারা করেন, পচনশীল না অপচনশীল, না রিসাইকেল করেন কিনা আপনার বর্জ্যটাকে, আপনি কৃষিকাজে লাগান কিনা, কেন লাগান না, এই জিনিসগুলো আমরা ছোট আকারে চেষ্টা করছি। এটা খুবই একটা ছোট্ট প্রচেষ্টা, কিন্তু আমরা এই প্রচেষ্টাটা আমাদের বিশ্ববিদ্যালয় স্তরে করছি, এটা বলতে পারবো। এক্সিলেন্ট, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ সুমন্তবাবু, এত রাতে আমাদেরকে সময় দিলেন, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনারা যারা এতক্ষণ যুক্ত ছিলেন, আপনারা শুনলেন এবং আপনারা সার্বিকভাবে আজকের এই দিনের প্রাসঙ্গিকতা নিয়ে আপনাদের মতো করে বিষয়গুলো নিশ্চয়ই আলোচনায় আনবেন, এবং আগামীকাল থেকে আজকের এই আলোচনার কোনো রেশ যদি আমরা সত্যি অর্থে নিজেদের পরিবারে, নিজেদের আশপাশে এবং নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে, স্বজনদের সঙ্গে রাখতে পারি, তাহলেই এই আয়োজনের সার্থকতা। এই পরিবেশ আমার যেমন, এই পরিবেশ আপনারও তেমন। এই পরিবেশে আমাদের সকলের সমান অধিকার, একে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের সমানভাবেই নিতে হবে। সুমন্তবাবু যেমনটা বলছিলেন, পৃথিবী কতটা প্রয়োজন এবং কি নিরিখে প্রয়োজন তা বোঝার সময় এখনই, আমি বলবো এই মুহূর্তেই। আজ এ পর্যন্তই। আগামীকাল হয়তো বা এই স্টুডিওতে নতুন কোনো অতিথি আপনাদের অপেক্ষায় থাকবেন, আমরা প্রত্যেকে অপেক্ষায় থাকবো আপনাদের প্রত্যেকের। শুভরাত্রি।